জুনের আগে নির্বাচন, ৩ বিষয়ে ভাবছে সরকার। এদিকে দেশে ফিরতে হবে কাদের ও কারা পাবেন স্থায়ী নিষেধাজ্ঞা, জানালো ঢাকার মার্কিন দূতাবাস। জানিয়ে দিচ্ছে চাঁদপুরের দীপু মনি সহ 490 জনের বিরুদ্ধে হত্যা মামলা। আরও থাকছে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ডাক্তার জোবাইদা রহমান। সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজে দিলেন গণপূর্ত উপদেষ্টা। জুনের আগে নির্বাচন, ৩ বিষয়ে ভাবছে সরকার। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরুতে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ভোট আয়োজনের কথা বলা হলেও সে অবস্থানে এসেছে পরিবর্তন। সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করছেন না, বরং তারা এখন বলছেন আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন কবে হবে এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার ঝড়, তেমনি ভিতরে ভিতরে চলছে কৌশলগত হিসাব নিকাশ। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। তাদের ভাষ্য অনুযায়ী রমজান মাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো 3টি গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে এই সময়ের মধ্যে। এসব ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে হলে ভোট আয়োজন করতে হবে রমজানের আগে কিংবা ঠিক পরেই। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করছেন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে নেওয়া। কিন্তু দায়িত্ব গ্রহণের পর গত 10 মাসে সেই 3 গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তাদের অভিযোগ, সময় চলে গেলেও কাঙ্ক্ষিত কার্যক্রম দৃশ্যমান নয়। এ অবস্থায় তারা নির্বাচন আরও পিছিয়ে দেওয়ার সম্ভাবনা দেখছেন এবং তারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বিরাজমান পরিস্থিতিতে দলের ভাবনা সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, রোডম্যাপ ঘোষণা না করে সরকার যে টালবাহানা করছে এ বিষয়টাকে সামনে ভালোভাবে দেখছে না, জনগণ ও ভালোভাবে নিচ্ছে না। জাতীয় নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে বিশ্লেষকরা। বিশেষ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাজনৈতিক সংস্কৃতির অভাবের দিকটি সামনে আনছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কোনো উল্লেখযোগ্য রেকর্ড নাই বললেই চলে। বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে হয়তো এবারও সেই ঐতিহ্য বজায় থাকবে। আলোচনার মাধ্যমে কোনো সমাধান পৌঁছানো যাবে না। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের অচল অবস্থা চলতে থাকলে নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে, যা দেশের সামগ্রিক পরিস্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। দেশে ফিরতে হবে কাদের ও কারা পাবেন স্থায়ী নিষেধাজ্ঞা, জানালো ঢাকার মার্কিন দূতাবাস। অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি কেউ যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তবে তাতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এই তথ্য জানানো হয়। মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, আপনাদের অনুমোদিত ভ্রমণকাল শেষ হওয়ার পরও যদি আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তাহলে আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভ্রমণের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এদিকে স্থায়ী সময় বুধবার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন বলছে 12টি দেশের নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, আর 7টি দেশের নাগরিকরা থাকবেন আংশিক নিষেধাজ্ঞার আওতায়। 9 জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর। এর আগে গত 23 মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, এখন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণকালের উদ্দেশ্য যারা ভিসার আবেদন করবেন তাদের ভিসা আরও গভীরভাবে যাচাই বাছাই করা হবে। সন্দেহজনক মনে হলে আবেদন সরাসরি বাতিল করবেন কনস্যুলেটের কর্মকর্তারা। বিবৃতিতে দূতাবাস জানায়, যদি কর্মকর্তাদের মনে হয় যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রধান উদ্দেশ্য সেখানে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নিশ্চিত করা, তবে তার পর্যটন ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে। এই ধরনের উদ্দেশ্যকে অননুমোদিত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। চাঁদপুরের দীপু মনি সহ 490 জনের বিরুদ্ধে হত্যা মামলা। চাঁদপুরের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ রায় সন্দেহ সহ 490 জনকে আসামি করে আদালতে হত্যার মামলা করা হয়েছে। মামলায় এজাহারীর নাম 114 জন এবং অজ্ঞাতনামা
300 থেকে 350 জনকে আসামি করা হয়েছে। 2013 সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 18 দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সমর্থক গোষ্ঠী হামলা এবং গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছাত্রদল নেতা তাজুল ইসলাম। ওই ঘটনায় তাজুল ইসলামের বড় ভাই মোহাম্মদ ফারুক ইসলাম বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। বুধবার দুপুরে চাঁদপুর সদর আমলি আদালতে এই মাসরা দায়ের করা হয়। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত মামলাটি আমলে নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর দায়ের করেন। হত্যার শিকার ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বাদী মোহাম্মদ ফারুকুল ইসলাম সদর উপজেলায় 12 নম্বর চান্দ্রা ইউনিয়নের বাখুপুর গ্রামের আনোয়ারুল্লাহ বাটওয়ালির ছেলে। মামলায় এজাহার নামের 114 জন এবং অজ্ঞাতনামা আরও আসামি 300 থেকে 350 জনকে আসামি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ দীপু, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুচেরাই নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাইম পাটোয়ারি দুলাল। মামলার বিবরণ থেকে জানা গেছে 2013 সালের 30 ডিসেম্বর সোমবার সকাল 10টার দিকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে 18 দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও অসহযোগী অঙ্গ সংগঠন সমর্থক গোষ্ঠী ব্যাপক হামলা এবং গুলি চালায়। এই হামলায় ছাত্রদল নেতা তাজুল ইসলাম এর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। একই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় 300 জন আহত হন। ও ঘটনায় 1 বা 2 নম্বর আসামির নির্দেশ কর্তৃপক্ষের নিকট হতে নিহতদের সুরতহাল ও তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এবং বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে এবং আসামিদের হুমকি ধামকিতে ভীত সাব্যস্ত হয়ে মামলা দায়ের করতে ব্যর্থ হন। গেল বছর 5 আগস্টের পরে স্বৈরাচার মুক্ত হওয়ার ফলে সার্বিক পট পরিবর্তন এবং বাক স্বাধীনতা ফেরত পাওয়ায় মামলা করতে বিলম্ব হয়। রাতে মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাদী মোহাম্মদ ফারুক ইসলাম বলেন, ঘটনার সময় পরিবেশ অনুকূলে না থাকা এবং বিবাদী পক্ষের নানা হুমকি ধামকির কারণে মামলা দায়ের করা সম্ভব হয়নি। অন্যায় বিচারের জন্য বিলম্ব হলেও মামলা দায়ের করেছি। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাব। মামলায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদের জিলানী মিল্টন জানান, ঘটনার পর মামলা দায়ের করার পরিবেশ না থাকায় প্রায় 1 যুগ পরে বাদী মামলাটি দায়ের করেন। আশা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাদী আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ডাক্তার জুবাইদুর রহমান। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। বৃহস্পতিবার বেলা 11টা 5 কাতার এয়ারলাইন্সের একটি বিমানে ডাক্তার জুবাইদুর রহমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এর আগে সকাল 8:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। গত 6 মে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে প্রায় 18 বছর পর দেশে ফিরেন জুবাইদুর রহমান। এতে তিনি বিভিন্ন মানব সেবা কর্মকাণ্ড নিয়ে কাজ করতেন। খালেদা জিয়াকে গুলশানের বাড়ির কাগজে দিলেন গণপূর্তি উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাত 9টার দিকে গৃহায়ন এবং পূর্ণপ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিজাউল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেছেন, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয় কর্মকর্তারা সাক্ষাৎ করেন। আধা ঘন্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। বাড়ির নামজারির কাগজপত্র হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছেন, সেগুলো দিয়েছেন, তবে তা কিসের কাগজ তা তিনি জানেন না। জানা যায় 1981 সালের 30 মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িতে খালেদা জিয়া গুলশানের ফিরোজা নামে যে বাড়ি থাকতেন সেটির কাছে এর বাইরে ঢাকা সেনানিবাসের ভিতরে আরেকটি বাড়ি খালেদা জিয়ার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটি বরাদ্দ বাতিল করে। সরকারের সূত্রে জানায়, গুলশানের বাড়িটির সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে, তবে তার নামে নাম জারি ছিল না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজপত্রটি খালেদা জিয়ার হাতে সরকার তুলে দিয়েছে, কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতায় দেরি হয়।